আজকে পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তজা। এটি পরিশিষ্ট পর্ব। 30শে জুলাই 2018। খ্রিস্টাব্দের সূর্য ওঠা সকালের মেহজাবিন বসার কক্ষ থেকে উঠে আব্বু রুমে যায়। বহুদিন বন্ধ পড়ে থাকা ধুলো জমা আলমারিটা খোলা হলো সেদিন। একটি গোল করা মোড়ানো কাগজ মেহজাবিন বের করে সিস্টারের হাতে দেয়। হাতটা একটু শিউরে ওঠে সিস্টারের। মোড়ানো কাগজটি ভারী, ভেতরে কিছু একটা। মোড়ক খুলতেই আরেকটি ছোট্ট কাগজ জড়ানো। ভারী বস্তুটি হাতে আসে, একটি হাতঘড়ি। সেটা চকচকে প্লাটিনামের গোলক প্রান্ত। ভোরের আলো পড়ে তা চিকচিক করে ওঠে। ওটার ডায়ালের সাথে মুড়ে থাকা চিরকুটটি খুলে পড়েন সিস্টার। উকিল ম্যাডাম, চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিচের জন্মদাগ পর্যন্ত ভুলে যায়। আমার কি মনে রাখবে? এই আমার চিহ্ন রইল, রেখে দিয়েন আপনার কাছে। নয়তো আমায় মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না দুনিয়ায়। কেউ মনে না রাখলে এই দুনিয়ায় দ্বীপে একটা আস্ত জয়ামিরকে ভুলে যেতে পারে। এটা ঠিক না? বড় সাহেব দিয়েছিল এটা আমার 25তম জন্মদিনে 2012-তে। 50তমতেও যেন থাকে আপনার কাছে। ততদিন আমি থাকবো না। ও হ্যাঁ, ওইটা সেই ঘড়ি যেটা আমার হাতে ছিল সেই দিন, যেদিন আপনার সাথে ভার্সিটির মাঠে আমার প্রথম দেখা হয়। আবার সেই দিনও যেদিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আইছি। এই শালা ঘড়ি আমার জন্য কুফা, আর আজ তো একখানা বেঈমান থাকে আমার হাতে, অথচ শালার কাটা টিকটিক করে আপনার নামে। তো ওটা আপনার কাছেই থাকুক। সিস্টার 7 বার পড়লেন লেখাটুকু। হাতটা শিরশির করছে বোধ হয়। এলোমেলো নজর তুলে তাকালেন মেহজাবিনের দিকে। মেহজাবিন মৃদু হেসে ভ্রু নাচায়। ঘড়িখানা দেখতে ইশারা করে। জয়মীরের হাতঘড়ির ক্ষেত্রে খুব শৌখিন ছিল। সব অক্ষত থাকলে নিশ্চয়ই আজ পাটোয়ারির বাড়ি তার কক্ষের আলমারিতে দামি দামি ব্র্যান্ডের বেশ কয়েকটি ঘড়ি তোলা আছে। সেইকো, অ্যাক্ট্রেসিস্ট, প্যাটেল, ফিলিপিন, ক্রাসিও। সিস্টার ঘড়িখানা হাতে তুলে নেন। বেশ ভারী। অ্যাডারমাস পেন্ডুলেন্টের ব্র্যান্ডের রয়্যাল এক মেডেলের হাতঘড়ি ওটা। দাম কম বেশি লাখখানেকের হবার কথা। এক অন্ধকার সমুদ্র অথবা কালচে স্যাফানার নীলমণি রত্নরাঙা ঘড়ির ডায়াল লিস্টে সিস্টারের চোখ ধাঁধায়। ওটা ডায়ালের যে গম্ভীর রং, তা আনুষ্ঠানিক নাম মূলত ব্লু গ্রাফি ট্যাপিসেরিসে। সে চকচক ডায়ালে জয়মীরের চিহ্নরূপে লেপটে আছে পুরনো কবেকার শুকনো লাল রঙের তরলের ছাপ। একটা বলি চড়ানোর দিনে পরিহিত ঘড়িতে রক্তটুকু জয়মীরের, ওটা সিস্টার জানেন। কারণ সেই রক্তের হাত ছুঁয়ে ওনার মনে হচ্ছে এই রক্ত খুব চেনা, বহু পুরনো, জানাশোনা। ওনাকে চোখের ছটফটানি দেখে মেহজাবিন হাসে। কেমন লাগছে আপনার বহু অনাকাঙ্ক্ষিত অদেখা পাপির চিহ্ন ছুঁয়ে? আরও কিছু আছে চাই? মেহজাবিন উঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সেলের টেবিলের ওপর কিছু ধাতব পৌরস অলঙ্কার রাখে। 2টো ব্ল্যাক টেস্টারিনের আকটি, একটি রূপোর তৈরি ব্রেসলেট, একটি প্লাটিনাম ধাতুর তৈরি শিকল, আকৃতির চেইন, ফিটারের চেইন, তার লকেটটি আকৃতির যে অক্ষর। প্রতিটি বস্তুতে রক্তের ঘ্রাণ ও আবহাওয়ার ছাপ লেগে থাকা। জিনিসগুলো হাতে ছুঁয়ে সিস্টারের মনে হলো তিনি এবার স্বচক্ষে দেখতে পাচ্ছেন জয়মীরের রক্তাক্ত নিথর দেহখানা। গুলিবুক ফুরানোর বেরোনোর পর রক্ত চেইন ও ব্রেসলেটের ভিজে ওঠার দৃশ্যটি, হামজার হাহাকার ও আরমিনের নিস্তব্ধতা। এরপর জয়মীরের রেখে যাওয়া বড় কাগজখানা সেদিন ভোর সকালে সিস্টার ক্যাথলিনের চোখের নৈনচরে ভিজেছিল। একটি A4 কাগজের লেখা, তার দুপাশে ভর্তি লেখা। চিঠি নয়, পত্র, দরখাস্ত, কোনো সংবাদ অথবা ইচ্ছেপত্র নয়। এটা কেবল একটি কাগজ, যার এপাশ ওপাশ লেপটানো রক্তের ছাপ, ছোপ ছোপ দাগ, আর পৃষ্ঠাখানা ভরে কিসের লেখা। চোখের অঘটন টের পেয়ে তিনি দ্রুত তা আঙ্গুল বুলিয়ে মোছার চেষ্টা করেন। লাভ হলো না। ততক্ষণে সিস্টারের চোখে সবটুকু পানি পৃষ্ঠাখানা শুষে নিতে ভিড়েছে। এতে কাগজের পৃষ্ঠা তৃষ্ণা মিটেছে কিনা বলা যায় না, কিন্তু সিস্টারের তৃষ্ণা বাড়ল। সেই তৃষ্ণা মেটানোর প্রথম ধাপে তিনি জানতে চাইলেন মেহজাবিনের 2015 থেকে 2018 অবধি আসার যাত্রা সম্বন্ধে কৌতূহলী কারো। একের পর এক প্রশ্ন করছিলেন। অনার্স শেষ বর্ষ থেকে মেহজাবিনকে পড়াশোনায় মনোযোগী হতে হয়েছিল পুরোদমে। ওই সময়টাতে নিরাপত্তা দেওয়ার জন্য কবির চুপিসারে সর্বদা প্রস্তুত ছিল বাহিনী নিয়ে। এটার পেছনে তুলিরও হাত ছিল।
সে শ্বশুরবাড়ি থেকে মামার বাড়ি আসার মতো তখন নাইয়সে আসে মেহজাবিনের কাছে। সে নারীকে নিরাপত্তা না দিলে সে কবিরের ঘর না করেও পারে, কিন্তু এটা মেহজাবিনের পছন্দ ছিল না। সেখানে একটা ঋণ জমা হবার ব্যাপার রয়ে যায়। কারো কাছে ঋণ হলে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। এক্ষেত্রে বিনয় হতে হবে, আর বিনয়কে বলি মানুষের সত্য থেকে পিছপা করে। তবু কবির পিছুপা ছাড়েনি। এছাড়াও সে নিরাপত্তা পেয়েছিল মুরসালিনের শুভাকাঙ্ক্ষীদের কাছে, মরিয়মের খাতিরে। মরিয়মকে মুরসালিনের যাদের কাছে রেখে যাত্রা বেরিয়েছিল, তারা মরিয়মের দেখভাল করা নারীদের নিরাপত্তা দিতে শতপ্রস্তুত, যেটা খুব সক্রিয় ছিল আড়ালে। তারা নীরবে রোজ আমজাদ সাহেবের বাড়িটা অবশ্যই সঙ্গে, মেহজাবিনের বাইরে চলাফেরার সময়টা পেছনে থেকেছে বারবার। আরও ছিলেন মানসিক সঙ্গের জন্য দোলন সাহেব। মেহজাবিনের অনুরোধে রূপকথার কেসটি হাতে নেন। শেষ দিনে রূপকথার কেবলই এক শিকার। ততদিনে অবশ্য রূপকথার ভেতর থেকে মুক্তির সমস্ত আকাঙ্ক্ষাই ফুরিয়ে গিয়েছিল, কিন্তু দোলন সাহেবের প্রচেষ্টায় সে খালাস পেল বাংলাদেশের আইনি বন্দিশালার নামক উন্মাদনা থেকে। তাকে নিয়ে আসার জন্য কেউ নেই জেনে বেরোবার পর সে পেয়েছিল এক অনাকাঙ্ক্ষিত নারীকে, যাকে সে কারাগারে বসে দিনের পর দিন একটাবার দেখতে আসা মানুষের কাতারে চেয়েছিল। মেহজাবিন রূপকথাকে সঙ্গে নিয়ে এসেছিল আমজাদ সাহেবের বানিয়ে রাখা ছোট্ট আশ্রয়কেন্দ্রতে। এতগুলো মানুষের পেট চালানোর জন্য আমজাদ সাহেবের সামান্য জমি বিক্রির পয়সা নেহাত তুচ্ছ। জয়বিনের রেখে যাওয়া পয়সা বলতে কিছু আছে, তা কখনো মেহজাবিন খেয়ালে রাখেনি। কিন্তু সে ভাবি আম্মু ও মরিয়মের ঠিক আলাদা করে জিজ্ঞাসা করেছিল, আপনারা চাইলে জয়মিনের রেখে যাওয়া ওই টাকা নিজেদের জন্য খরচ করতে পারেন। অনুমতি পেলে আপনাদের এই খরচের অর্থ ব্যয় হবে। মার্জিয়া কিছুদিন কথা বলেনি তার সাথে। সে দিনগুলোতে মেহজাবিন খুব ছটফট করেছিল। একদিন গিয়ে ভাবির কাছে বসে জিজ্ঞেস করে, কথা বলেন না কেন আমার সাথে? ঠিকমতো খান না, আবিরাকে আমার কাছে আসতে দেন না। কি করেছে আমি? কোনো ভুল থাকলে শাস্তি দেন, তবু এভাবে মুখ ফুরিয়ে থাকবেন না। মার্জিয়া হেসে ফেলে, আমরা তো মেন লোকের মতো সাধ্য আছে কোথায় অন্তু? তোমার থেকে মুখ ফিরে থাকার তোমার ঘাড়ে খাচ্ছি, পড়তেছি। আস্তে আস্তে কেঁদে ফেলার মতো খুব ভয়াবহ এক দৃশ্য। সেই দৃশ্যই দেখা গেল মার্জিয়ার মুখে। ভাবো তো অন্তু, কত বড় বোঝা আমি আমার এতিম মেয়ে এই দুনিয়ায় এসে। তুমি বলছিলা আমার আর সন্তানের ভার নিবা, পারতেছো না। তুমি আমার মেয়ের পেট চালাইতে সেই লোকের পয়সায় নির্ভর করতে চাও, যে আমার সোহাগ কামড়াইছে, আমার কাছ থেকে নিয়েছে, আমার পেটের মেরে এতিম বানাইছে। বলো, এই চাইতে লজ্জার কিছু হইতে পারে? বলো তো অন্তু, দুনিয়ার ওপর কোনো মা মেয়ে কতটা ভারী হইলে স্বামী তার বাপের খুনির পয়সায় খাবার কথা ওঠে বলো? মেহজাবিন দুই হাত ধরে চেপে অচরে কেঁদে ফেলল। মার্জিয়া, এত খাই আমরা, তোমার যাতে ভাগ না হয়, আমি না হয় দর্জির কাজ করি অন্তু। তুমি কেন একটাবার ভাবলা না এই কথা আমার সামনে উচ্চারণ করা ঠিক হবে না তোমার? আমি জানি আমি অকাল বিধবা, আমার স্বামী নেই, একটা দুধের মেয়ে আছে, তাই বলে আমার স্বামীর খুনের রক্তমাখা পয়সা আমার জন্য বরাদ্দ করতে চাইবে অন্তু? তোমার তো বাপের বাড়ি সচ্ছল না অন্তু, তাই আমি চাইলেও তাদের কাছে যেতে পারবো না বলো? মেহজাবিন অসহ্য করতে পারছিল না, সে ধমকে উঠল, চুপ করুন আপনি, কথা বলার সুযোগই দিচ্ছে না। পাগল হয়েছেন? আমাকে কি পাথর লাগে আপনার? অমানুষ জানোয়ার ভাবতে ভালো লাগে সবার? সবাই কি মনে করেন নিজেদেরকে? একে আপনাদের ব্যথা আছে, শোক আছে, ঘেন্না আছে, অভিযোগ আছে, আর আমি গাছেরও তো ব্যথা থাকে। আপনারা কেউ সেটা ভাবেন না আমায়? মেহজাবিনের চোখ ছলছল করে, কিন্তু জল গড়ানোর অনুমতি নেই বলে গাল শুকিয়ে বেয়ে যায়। ওটা আমার দেনমোহরের টাকা, আসামি হিসেবে ওটা তো স্বামী হিসেবে গিয়ে গেছে আমার আসামি। আমি এই পর্যায়ে অপার্থব জীবনটাকে সেই নরকের অতিথির কাছে বিক্রি করেছিলাম। পাপা সমাজে দেয় সেই টাকা, ওটা অবশ্যই জয়মিরের দেনা নয়, কিন্তু ওতে অধিকার শুধুই আমার। তাহলে তুমি কেন আজ পর্যন্ত ওই টাকা থেকে এক আনা খরচ পয়সা করো নাই? নিজের জন্য তো করোই নাই। অসুখে যে মরবা কখন জানি, এই পয়সা কেন নিজের জন্য ভাঙো নাই? তাহলে আমার মেয়ে আর আমার জন্য ওই টাকার প্রশ্ন উঠাইছিল কেন? মেহজাবিনের কাছে জবাব নেই। সে চুপচাপ উঠে চলে যায় মার্জিয়ার শান্তিময় কান্নার দিকে। মার্জিয়ার মতো রাবেয়া কথা বন্ধ করেনি, শুধু চুপচাপ কিছুক্ষণ চেয়েছিল, বলেছিল, তোর বাপের পয়সা আমার জন্য যথেষ্ট হচ্ছে না অন্তু?
খুব বেশি হয়ে যাচ্ছে আমার খরচ। মেহজাবিন লজ্জায় আর তাকাতে পারেনি আমার দিকে। আর মনেও বলেছিল, আমি তো জয়মির জিম্মায় আছি, নাই আইসি আমজাদ হাইজানের মেয়ের আশ্রয়ে। সুতরাং জয়মিরের শোবে যাওয়া সম্পত্তি, দলিল, নগদ অর্থের চেক বই প্রভৃতি রাবেয়ার কক্ষের আলমারিতে ধুলোর ভর্তি হতে লাগলো। জমি বিক্রির টাকা থেকে সামান্য কিছু নিজের পড়ালেখার জন্য রেখে বাকিরা সবার চিকিৎসা, পোশাক, খাবারে লেগে যেতে লাগলো। কিন্তু নিজের মারাত্মক অসুস্থতাকে এড়িয়ে যেতে মেহজাবিন দক্ষ। আরবাকে একটি সুন্দর জীবন দেওয়ার প্রতিশ্রুতি মিথ্যা হতে লাগলো। তা তো দুধের দাম, যাবতীয় খরচায় সে হিসমি খেতে লাগলো। পরনের ছেঁড়া জামাটা কেউ দেখার আগে রাত সেলাই করে দেওয়া রোজকার কর্ম হয়ে দাঁড়ালো। তার তখন শুধু একটাই, ফিলিজিয়ানের নয়, সঙ্গে সাইকোলজির নিয়মিতভাবে প্রয়োজন। সারাদিন যেমন তেমন, রাতগুলো ভয়াবহ। মানসিক অসুস্থতা চরমে পৌঁছতে লাগলো। মাঝে মধ্যে মানসিক যন্ত্রণা, আত্মহত্যার লোভ দেখাতেও অবধি ছাড়েনি তাকে। চেহারা লাবণ্য, মুখের হাসি, শরীরে অসুস্থতা বিলীন হয়ে গেল। শুধু চলতে লাগলো তার জীবন ও যুদ্ধ, পড়ালেখা। মার্জিয়া সেলাই মেশিনে পা চালাতে চালাতে তাকে ডেকে প্রায়শই বলতো, তুমি জানো তুমি পাগল। অন্যভাবে এটাকে বলে বদ্ধ উন্মাদ। না হলে এমনি মানুষ বাঁচে? এটা তো পারেই না। আপনারা কথা বলুন। আপনি যুবতী নারী ভাবি, ছোট্ট একটি মেয়ে আছে, বিয়ে করতে রাজি হন, আমি ব্যবস্থা করব। এই জীবন এভাবে যাবে না। তুমি কি চাও? আমি সব বলে অন্য কারোর সাথে সুখী হব? স্বপ্নের মতো সহজ হবে? আর আমার মেয়ে অন্য লোকের ঘরে বোঝা হবে? ওকে আমি রাখবো। বাপিন জীবন আমার মেয়ে জীবন পাওয়ার আগেই পেয়েছে অন্তু। মাহীন জীবন আমি তাকে দেব কেন? তুমি কি বলো? মনে আছে নিজে যেমন বিয়ে বলতে একবার এক যেমন বোঝো, আমার নাকি এক জনবেন, এক নারীতে এক পুরুষেই সই। আমাকেও তাই বুঝতে দাও। তাও তো আমার স্বামী ছিল পাপীদের সর্দার, আর আমার কি না এক নাজুক শিকার। এ কথা আর কোনোদিন বলো না আমাকে। এরপর যে সিস্টার ক্যাথালিন এক টুকরো হেসে ফেলেছিল। আমি তোমার গল্পে বহুবার ঘুরে ফিরে একই জায়গায় ঠেকেছি মেহজাবিন। সতী নারী তুমি, অথচ বিধাতা তোমার সতীত্বের কি কঠোর পরীক্ষা নিলেন বলো তো? সতী নারীকে তিনি পতি দিলেন পাপী। এত পাপ তোমার পতি করেছে, অথচ তার এক চুল হক তুমি নষ্ট করনি। তার অজান্তেও জয়মীরের হাতের বৈবাহিক রেখা খারাপ ছিল না বলো? একবার সে খুনি হাত দুটো দেখলে আরও ভালো বুঝতাম সে কি করে সতী পেল। সে সতী পায়নি ম্যাডাম, সতী তো লুট করে তবে গ্রহণ করেছিল আমায়। আমি যখন তার হয়েছি আর সতী ছিলাম না। গর্ধব তুমি। চুপ করো, শোনো আমার কথা। হিন্দু পুরাণ পড়েছ? না, যেখানে বলা আছে সতী নারীর চোখের জলের অভিশাপ, রাজ্য পুড়ে ছাই হয়, বুঝলে? মেহজাবিন চুপ করে রয়। সে কি সত্যি নারী? সতী নারী সে একটু অসতী হতে পারে না কখনো। আর এমনও ঘটনা আছে, সিস্টার যেমন শুনলে আরও বেশি অবাক হয়ে যাবে বলবে। সেসবের মধ্যে মেহজাবিনের কাছে একদিন সংবাদ এসেছিল, পরার আজগরের ফাঁসির রায় দিয়েছে। পরাজ একবার তার সঙ্গে দেখা করতে চায়। মেহজাবিন গেল না। পরপুরুষের সঙ্গে অকারণে দেখা করার প্রশ্নই ওঠে না। তবে খারাপ লাগলো কিছুটা, কিন্তু রূপকথা অনুরোধ করলেও সে যায়নি। তার কাছে তখনও জীবন যন্ত্রণা। পলাশের রূপটা বেশি অন্ধকার রাত, সেখানে তাকে অশুভ হাত ছুঁয়েছিল। তার পরাগ আড়ালে তার প্রতিনিধিত্ব দিয়েছিল। মেহজাবিন পড়ালেখার পরিকল্পনা আমজাদ সাহেবের ঠিক করে রেখে গিয়েছিল। মেহজাবিনের ইচ্ছে ছিল কোনো সম্মানধন্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে অনার্স শেষ করে মাস্টার অফ এলএল করার, উচ্চশিক্ষার সমিতি উকিল হবার। আমজাদ সাহেব আপত্তি করলেন। মেহজাবিনকে নিজ জেলায় হাবিপ্রদিতের সমাজবিজ্ঞানের অনার্স করাতে মনস্থির করলেন তিনি। এরপর অনার্স শেষে 2 বছর মেয়াদি এলএলবি কোর্স শেষ করে বার কাউন্সিলের পরীক্ষা বসানোর পরিকল্পনা চূড়ান্ত হলো। কিন্তু মেহজাবিন বারবার মনে হচ্ছে এটা তার জন্য খুব বড় কেরিয়ার হবে না। তবে সে হিসেবে পড়ালেখা চলতে লাগলো তার। আমজাদ সাহেবের মৃত্যুবার্ষিকী 27 নভেম্বর তারিখে 2016 তারিখে রাবেয়া খুব জেদ ধরেছিলেন স্বামী ও পুত্রর কবর জিয়ারতে যেতে। মেহজাবিন সাহসে কুলায় না বিষয়টা। সে শেষবার যেবার উন্মাদের মতো ছুটে আব্বুর কবরে গিয়েছিল, তাকে ধরিয়ে নিচ্ছিল জয়ামির। আজ মাকে নিয়ে গেলে না জানি মায়ের চেয়ে সে বেশি বেসামাল হয়। সঙ্গে তার ভাবিকে নিয়েছিল। এটা ভুল সিদ্ধান্ত হলো। দুজনে আরও বেশি বেকায়দা হয়ে পড়ল। আর একটা কারণ আছে, অন্তুর কাছে রোজ আমজাদ সাহেব আসতেন, কথা বলতে সময় দিচ্ছিলেন। রাবেয়া ও মার্জিয়া তো তা পায়নি। মার্জিয়াকে সামলানো গেল, রাবেয়া
কি তা জানে না। বহুদিন যাবৎ নিথর হয়ে গোরস্থানের ফটক চেপে ধরে অপলক চেয়েছিল স্বামী সন্তানের কবরের দিকে। এরপর একদম শান্ত শীতল বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে রাবেয়া স্ট্রোক করলেন, ঠিক যে সময় আমজাদ সাহেব স্ট্রোক করেছিল। রাত্রি সেই তৃতীয় প্রহরে আরেকটি কালরাত্রি নামলো মেহজাবিনের জীবনে। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, কিন্তু ঠিক গেট খুলে মরিয়ম কয়েকটি যুবক ও পুরুষকে ভেতরে নিয়ে এলেন খুব স্বাভাবিকভাবে। সেই দিন মেহজাবিন জানতে পারল তাদের বাড়িটা দিনরাত পাহারায় ঘেরা থাকে, নিরাপত্তায়, যেন তার অনিষ্টে করতে কেউ তার মুখোমুখি না হতে পারে। রাবেয়াকে নিয়ে 6 দিন একধারা হাসপাতালে কাটানোর পর ডাক্তার রাতে বলে গেলেন কাল পরশু রিলিজ করা যেতে পারে। শি ইজ আউট অফ ডেঞ্জার। কথাটা বলা ঠিক হলো না, কারণ ওই কথা শুনেই সেই রাতে শেষ ফজরের ওয়াক্তে মার্জিয়ার মস্তিষ্ক বড় স্ট্রোকটা হাসপাতালে অবস্থাতেই ঘটল। শিরা শিরা ছিঁড়ে সরাসরি রক্তপাত। মেহজাবিনের সেবার প্রথমবার মনস্থির করেছিল জয়ামিরের পয়সা খরচ করার। দরকার পড়লে সে অপারেশনে সে সব টাকা খরচ করে দেবে। এই নিয়ত করার পর ডাক্তারেরা ঘাড় নাড়লেন। মানে কি? মেহজাবিন বুঝতে চায় না সে ঘাড় নাড়ার মানে। জীবনকে সে এত স্বেচ্ছাচারিতা কোনোভাবে করতে দিতে পারে না। জীবন পেয়েছেটা কি তাকে? ডাক্তারদের কাজ কি? এবার ঘাড় নেড়েছে। আবু পালিয়েছে তাতে আবার সে ঘাড় নাড়েনি। সে সকাল পেরিয়ে সন্ধ্যা হবার আগে রাবেয়ার জবান বন্ধ হয়ে গেল। তখন মার্জিয়া আজহারের তখন মেহজাবিন আজহারের ওয়াক্তের জোহরের কাজে আদায় করেছে হাসপাতালের নোংরা বারান্দার কোণে। মরিয়ম গিয়ে আলগোছে তুলে আনেন মেহজাবিনকে। মেহজাবিন এসে দেখে আম্মু কাঁদছে। বাপ মায়ের ওপর সমস্ত বিশ্বাস সেদিন মেহজাবিনের ফুরিয়ে গেল। ওর এক একটা চূড়ান্ত পর্যায়ের বেঈমান খুব মায়ায় পালে। তারপর সংকটে রেখে হাসপাতালে শুয়ে কাছে ডেকে নিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে, কাঁদে। এই কান্নার একটা বিশ্বস্ত আছে। এই কান্নার পর চোখ বুজে ফেলে এরা। তারপর হাজার কিছু হলেও আর চোখ খোলে না, কোনোভাবেই না। মেহজাবিন এক এক কদম পেছায়, তার ক্ষোভ ফেটে ওঠে। না আম্মু, তোমার চোখে মুখে আম্মুর ভার দেখছি। আমি এবার আর বোকা হব না। তুমি হাজার ডাকলেও আমি তোমার কাছে বসবো না। তুমি শেষ বিদায় চাইতে কাছে ডাকবে আর আমি তোমার কাছে বসে দিয়ে দেব? পাগল নাকি আমি? কিন্তু পরক্ষণেই মেহজাবিন হুড়মুড় করে গিয়ে বসে মায়ের কাছে। এই এই শোনো আম্মু, কেন জন্ম দিয়েছিলে আমায়? বলো আজ, বলো বলো আজ শুনি। কেন জন্ম দিয়েছিলে? চোখের সামনে বাপ চলে যাবে, ভাই চলে যাবে, সন্তান যাবে অকালে, এক পাপী স্বামী সে পালাবে কৌশলে, তারপর তুমি। এসব চোখে বড় বড় করে দেখবো আমি, সব দেখবো, শুধু দেখবো তোমাদের তামাশা। এই জন্ম দিয়েছিলে তোমরা। অস্বীকার করলাম। আমি আমার এই অভিশাপ জন্মকে অস্বীকার করলাম। এই জীবন আমি মানি না। আমি এত বড় আয়ু চাইনি। নাকি তোমরা সবাই নিজেদের আয়ু কেটে কেটে আমাকে দিয়ে দিয়েছো? বেঁচে থাকছি আমি, আর চলে যাচ্ছ তোমরা। আর দেখতে হচ্ছে এসব। এই সাজার জন্ম না ফুরাক আমার। কিসের সাজা আম্মা তুমি বলো? জন্ম তো তুমি দিয়েছো। জন্ম কোনো পাপ থাকলে তোমার কথাই জানা কাজ। বলে দাও আজ আমার আর রইলটা কি? কি নিয়ে বাঁচার জন্য জন্ম দিলে আবার সেই জন্মে বেঁচে বাঁচার জন্য রেখে যাচ্ছ বলো? রাবেয়া জিব্বা নাড়লেন, কথা বেরোলো না। তাই তিনি অন্তুর সামনে হাত দুটো জড়ো করে ধরে ক্ষমা প্রার্থনা করলেন। ছলছলে ভেজা চোখ দুটো ঠোঁট নেড়ে শেষবার অন্তুকে কি বলার আকুতি সে করলো। কি বলা হলো সে শুধু থুতনিটা থরথর করে কাঁপলো তার। মেহজাবিন সহ্য করতে না পেরে আমার শীতল দেহটা তুলে বুকের সাথে চাপটে ধরে মিশিয়ে নেয়। যেও না আম্মু, আমার আর কেউ নেই এই দুনিয়ায়। বিশ্বাস করো, বাপ নাই, ভাই নাই, সন্তান নাই, স্বামী নাই, আশ্রয় কিছু নেই। আমার মাথায় তেল দেওয়ার জন্য একটা তোমার মতো সরলাকে খুব দরকার পড়বে। কোথায় পাবো? একজন চলে গেছে আমাকে রাস্তা পার না হওয়া শিখিয়ে। তুমি যাচ্ছ, কেউ বলবে না। চল অন্তু, সঙ্গে চল। এত খারাপ না আমি, বিশ্বাস করো। কেউ তো সঙ্গে থাকো, কেউ তো থাকো আমার। এত বড় দুনিয়ায় আমি একা বিলীন হয়ে যাব আম্মু। আমার গর্বের এক টুকরো ধন ওরা ছিঁড়ে নিয়েছে। যার গর্বে আমি ছিলাম সে আমার মায়া ছেড়ে চলে যাচ্ছে। আমার অপরাধ কি? ততক্ষণে কেউ মেহজাবিনকে বলেনি। তার অভিযোগ শোনার বদলে তার আম্মু অনেকক্ষণ আগেই তার বুকের মিশে থাকার নাম করে চুপিসারে পালিয়েছে। 1983 খ্রিস্টাব্দে জন্মানো মেহজাবিন আমির অন্তু, আর তার বয়স প্রায় 24 হতে যাচ্ছে। সকালে রক্তের সমস্ত সম্পর্ক মুছে সেই বছর 4টেখানি কথা হলো। একটি মেয়ে, তার জীবনের নিজের বলতে কিছু না থাকায়
এক মহান প্রাপ্তি অর্জনের সাধ্যি সবার থাকে না। সেই বছরে অনার্স শেষ করে 2017-তে তাকে ভর্তি হতে হলো ল কোর্সে। তখন থেকেই দোলন সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা থাকতে লাগলো। লতে ভর্তি হবার কালে মেহজাবিন 24 বর্ষে এক সর্বহারা বিধবা নারী। তখন তাকে তার পরনে শোভা পেতে লাগলো প্রিন্ট ব্লু রঙের শাড়ি, যা সাদারই নীল সংকরণ মেহজাবিনের জন্য। সরাসরি সাদা নয়, সাদাকে ধোকা দিয়ে বরং বেছে নিয়েছিল প্রিন্ট ব্লু। এবং ল ভর্তি হবার সাথে সাথেই সে হয়ে উঠল পেশাগত নারী। সে খুব শীঘ্রই হয়ে যাওয়া অ্যাডভোকেট মেহজাবিন আমির। দোলন সাহেবের সহকারীর ভূমিকা পালনে সচেষ্ট হলো সে। মামলা সংক্রান্ত নথি পর্যবেক্ষণের মক্কেলদের সঙ্গে টুকিটাকি আলোচনা, ঘটনা শোনা ও নিজেদের চিন্তা রাখা, দোলন সাহেবের প্রতিক্রিয়া ও চলন খেয়াল করা ইত্যাদির সাথে সাথে কোর্টে শুনানির হাজির হওয়া, আদালতের প্রতিক্রিয়া, বিবেচকদের বক্তব্য, পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের অনুধাবন, দেশ সমাজের পরিস্থিতি নিজেদের মধ্যে পর্যালোচনা। এই পর্যালোচনার ভীষণ ব্যস্ত হয়ে পড়ল অবশেষে নিজের স্বপ্ন ও গন্তব্যের পথে। সাথে আইনি গবেষণা, কেস স্টাডি, দোলন সাহেবের দেওয়া ফাইল সলভ করার চেষ্টা, আর নারকীয় রাতগুলো ঢাল হতে লাগলো একটু একটু করে। সেই সময় আব্বু তাকে সর্বক্ষণ দেখে। এই মেহেদিরাঙ্গা দাড়ি গোফের মাঝখানে গভীর এক মুখখানা হাসি মুখ, খুব উজ্জ্বল ও চোখ দুটো হুবহু অ্যাডভোকেট মেহজাবিন আমিরের। সমস্ত কার্যক্রম অনুসরণ করে। মেহজাবিন টের পায় এক মুহূর্তে সে নিজেকে একা ভাবতে পারে না। সর্বক্ষণ চারপাশে আব্বুর অস্তিত্ব ও গন্ধ বিভোর। মেহজাবিন সব ভুলে কেবল গন্তব্যের পথে ছুটতে লাগলো। একটি কোচিং সেন্টার তাকে শিক্ষকের কাজ করে সামান্য আয়ও করা শুরু করতে লাগলো। অন্তিকে মেয়েটা বড় হচ্ছিল, তাকে একটি সুন্দর জীবন দেওয়ার দায় যে তার। LLB প্রথম বর্ষে শেষ করে 2018-তে দ্বিতীয় বর্ষে উন্নতি হবার পর পুরনো বিপদ হাতছানি দিতে লাগলো তাকে। এতদিন তার কাছে জয়ামিনের আরও দুটি আমানত ছিল, একটি কুড়াল ও জয়ামিনের নিজের ব্যবহৃত পিস্তলটি, সেমি অটোমেটিক রাফ পাওয়ার K-100। পিস্তলটি তখন তার কাছে আছে, ওটার ম্যাগাজিন ছিল খালি। তাই দোলন সাহেব মেহজাবিনকে দুটো 9mm প্যারাড বুলেট ক্যাভিলিয়নের বুলেট দিয়েছিল। সেটা বাড়িতেই থেকেছে, কখনো সঙ্গী করে বাইরে বের হওয়া হয়নি। 2018-তে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের হিড়িক লাগলো। সেই নির্বাচনে কেন্দ্র করে হামজার রক্ত ও নীতিনিকদের হাত ও পবিত্র ডুবেছিল। সেই নির্বাচন বছর এলো, কিন্তু হামজা ততদিনের হুইল চেয়ারে লেপ্টে থাকা এক শ্বাস ও গ্রহণকারী মরদেহ। এই বছরগুলিতে নেহাত কমবার হামজার উপর হামলা হয়নি, কিন্তু উদ্দেশ্যযোগ্য কিছু করা যায়নি। প্রায় 2.5 বছর মেহজাবিনকে ধরে বধ করার কম প্রচেষ্টা করেনি বাপ্পি ও তার দলবলের। মেহজাবিনও হাতে আসেনি তাদের। তাই নির্বাচনের আগে আবারও পুরনো সেই ক্ষতগুলো দগ্ধ করে উঠল। এই যথাযথ কারণ আছে। বাপ্পির কাকাকে হামজা কতটা যত সহকারে খুন করার পরও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হয়নি। জয়ের বউ কামরুলকে খুন করার পরও কোনো শাস্তি হয়নি তার। অথচ মাঝখান দিকে কাকা চলে যাওয়ায় তাদের নির্বাচনের অংশের প্রস্তুতি নেওয়া হলো না। জয়ের বউ হামজাকে শেষ করা খুবই দরকারি মনে হলো এই পর্যায়ে। ওই দুটো ওদের গলার কাটার মতো বিঁধেছিল বিগত দিনগুলোতে। ক্যালেন্ডার বলছে 2018 ফেব্রুয়ারি চলছে। আমাদের বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে তখনও। বিগত দিনগুলিতে চিকিৎসার পেছনে বেশ দৌড়েও কেবল উন্নতির মাঝে হাত ও মুখ সচল হয়েছে। পা দুটো চলমান হলেও মেরুদণ্ড সেখানে অচল, নিজের থেকে হাঁটা চলা অসম্ভব। রিমি রাতের বেলা হালকা খাবার রান্না করে দিয়ে সেদিন রুমে এলো রাত 11টায়। হামজা বিছানায় হেডবোর্ডের হেলান দিয়ে ছাদ দেখছে। বইটা পাশে পড়ে আছে, চোখের চশমা খোলেনি। রিমি চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়ায়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, শীতকাল ভালোই, তবু তার খারাপ লাগলো না। ঠান্ডা হাওয়া, গা শিরশিরে বাতাস বারান্দা থেকে ঘাড় ফেরালো। আচ্ছা, হামজাকে দেখতে পাওয়া যায়। স্বাস্থ্য আগের মতো বলবান, সুঠাম নেই, শরীর শুকিয়ে শীর্ণ হয়ে গেছে মেডিসিন, ড্রাগ ও থেরাপির প্রভাবে। চোখের নিচে কয়লার কালি, কোটরের খুব ভেতরে অসুস্থ, ফ্যাকাশে চোখ লাল হয়ে গেছে। আজ খুব একটা চাতুর্য দেখা যায় না, শান্তভাবে চিরচারিতভাবে রয়ে গেছে। দেখলে কখনো কখনো মৃত লাগে, যেন কৃত্রিম উপায়ে একটি প্রাণ শরীর ও ফলকে তাজা রাখার চেষ্টা। খুব একটা কথা হয় না লোকটার সঙ্গে সারাদিনে। রিমি যে কিসের দূরত্ব বজায় রাখতে শিখেছে তাও জানে না সে। একটা মৃত বাড়ি, প্রাণহীন লাশেদের স্মৃতির ইটে গাঁথা বাড়িটির ভিত। রিমি প্রতিক্ষণে দেওয়ালের গা ছেড়ে ছিটকে আসা
আর্তনাদ শুনতে পেয়ে কেঁপে কেঁপে ওঠে। বিভ্রম তৈরি হয় সারাক্ষণ। চেতরুকে দেখে, জয়কে দেখে হাত পা না ধুয়ে ঘাম মাখা শরীরে টেবিলের ওপর খেতে বসেছে। আর্মিকে দেখে রান্নাঘরে রান্না করতে। ভ্রূণটিকে রিমি নিজ হাতে পাটোয়ারি বাড়ির বাগানের এক কোণে দাফন করেছে। রোজ সেখানে 2 ঘন্টা সে কাটায়, কিন্তু যখন সেখানে থেকে উঠে আসে চলে আসে সে টের পায় তার পেছনে পেছনে জয়ামের সন্তানও উঠে চলে এসেছে। সে আজ বড় হয়ে গেছে, তার বয়স 2.5 বছর। সে রিমির সাথে সাথে ভুর ভুর করে ঘুরুঘুরু করে, সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাপের গন্ধ বন্ধ কক্ষটা দেখে, সেখানে তার বাপের যুগ কাল কেটেছে। হয়তো দরজা খোলা পেয়ে গিয়ে দরজায় টাঙানো ছবিগুলো অদ্ভুতভাবে চোখে দেখেছে। ওই কক্ষে তার মায়ের গন্ধ মিশে আছে, কিন্তু মা এই বাড়িতে কখনো আসে না, কেবল তার পরিচয়টুকু সঙ্গে নিয়ে ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ন্যায়। এত সব বিভ্রমের ভিড়েও হামজাকে আলাদা করে দেবার মতো সময় রিমির হাতে থাকে না। বহুদিন সে রাতে ঘুমায়নি। চোখের পাতা মিলিত করা খুব দুঃসাহ। বিরাট একটা মৃত বাড়িতে মৃত একটি পাপীর জীবিত লাশের সাথে ঘুমানো যায় না। তবু চুপচাপ শ্বাস আটকে ঘুমের ভান করার অভ্যাস হয়ে গেছে। কিন্তু 2 দিন আগে শেষের দিকে তার সেই ভান ভেঙে ফেললো। হামজাটিকে বলতো, এখানে আজ পড়ে আছো কেন? তো কোথায় যাব? যাওয়ার জায়গা নেই বলে পড়ে আছো? না, এটাই আমার ভাগ্য। ভাগ্য বলে কিছু হয় না রিমি, চলে যাও। কোথায় যাব? দুনিয়াটা অনেক বড়, আমার দুনিয়া খুব ছোট, তার বাইরে আমার কিছু নেই। সেই ছিল যখন আমি তোমায় ধরে রেখেছিলাম, আজ তুমি মুক্ত। তবু এখানে জোর করে পড়ে আছো কেন রিমি? তুমি কি করুণা করছো আমার ওপর? জোর করে পড়ে আছি কেবল, কে বলল? আপনি সুস্থ হন, চলে যাব। এটি কি ভালোবাসা না হয়ে ঠকে যাবে তুমি? আর কি ঠকাবো? আমি সুস্থ হলে আমার পাপ করব, আবার আগের বরের মতো বেশি নিকৃষ্ট হব সেসব পাপ। তাহলে তো আমার উচিত নয় আপনার সেবা করা। হামজা সেবে ফেলল। সেটাই তো বলছি, ছেড়ে দাও, পাপ করতে জন্মেছে। আমি জানি না রিমি, আমার জন্ম সম্বন্ধে আমার জানাশোনা নেই। কেন জন্মেছি তা জানতে হলে জন্ম কোথায় এবং কাদের ঘরে নিয়েছি তা জানানো জরুরি ছিল। রিমির কঠোরতারণ নির্বৃত্ত এখানে ফুরোয়। সে শাড়ির আঁচল ঠিক করে বুকে তুলে নিয়ে উঠে বসে। আর কেন পাপ করবেন? কি কারণে? কোন উদ্দেশ্যে? আমি কয়েকটা খুন করব রিমি, একটু বিশৃঙ্খলা করব সমাজে, আর আইনকে খুব নোংরাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করব। পাগল হয়েছেন আপনি? না, আমার মস্তিষ্ক এখনও ঠিক আছে। আইন তো ভেঙেছেনই। আইন কবে মেনেছেন আপনি? না, আইনত বৈধ কাজ আমি করিনি ঠিকই, তবে আইনের ওপর আমার কখনো বিদ্বেষ ছিল না। এখন কেন জন্মেছে? আইন জয়মেরকে মেরেছে তাই? হামজা একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর অদ্ভুত অলৌকিক সুরে বলল, একমাত্র জয় এসেছিল আমার শিওরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, শুধু দুষ্টু হাসলো, কয়েকবার ভাই বলে রাখলো, কিন্তু আমি শুনছিলাম না, চোখ খুললাম না। সে যখন আস্তে করে রুম ছেড়ে বেরিয়ে গেল, আমি তখন চোখ খুললাম, তোমায় ডাকলাম। রিমের গা শিউরে উঠল, শিরশির করে উঠল শরীর। হামজার বিশ্বাস স্বপ্নে যেদিন জয় এসে ডাকবে তাকে, পরপর দিন সে মারা যাবে, জয়ের সাথে মিলিত হবে আবারও। সে দিনের পরে অপেক্ষায় সে অধীর। যদি সে তাই হয়, সুস্থ হয়ে যাবার আবার পাপ করে সে কথা বলছে কেন? কারণ সেই পাপগুলোকে হবে জয়কে হত্যা করার প্রতিশোধমূলক, আর তারপর সে জয়ের ডাকে সাড়া দেবে। এই জন্য আগে থেকে রিমিকে সে চলে যেতে বলছে। রিমি দরমাটকে বসে রইল অনেকক্ষণ। হামজা শুয়ে পড়ল আবার। রিমি বুঝতে পেরে দিন দিন হামজার মানসিক অবস্থায় ব্যাপক পরিচয় করছে। তার মস্তিষ্ক আজও তার এত এত হারানো মেনে নিতে পারেনি। ক্ষমতা, সম্মান হাতের মুঠোয়, সমাজ ও জনতা জয়। রোজকার মতো আজও আরমনের অপরিচিতের মতন ছাদের দিকে চেয়ে রইল। অধিকাংশ সময় এটাই তার কাজ। কোনো এক শূন্য এমন নিরহ দৃষ্টি মেরে তাকিয়ে থাকে। মৃত অথবা জীবিত শনাক্ত করা যায় না। রিমির অন্তরাত্মা অতর্কিত হয়ে ওঠে তখন। রিমি বারান্দা থেকে ফিরে হামজাকে খাইয়েছে, ওষুধ দিয়ে নিজে শুয়ে পড়ল। রাত 2টোর দিকে আচমকা জানালার কাঁচ ফুঁড়ে দিয়ে মেঝেতে কিছু পড়ল, ঝনঝন করে ভেঙে গেল। এক টুকরো কাঁচ ছুটে এলো হামজা শরীরে, লিখে জখম তৈরি হলো। পরপর কয়েকটা আওয়াজ হলো। মেঝেতে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। রিমি উঠতে চাইলে হামজা চাপটে ধরে রাখে তাকে, আগলে ধরে নিজের হাসে। রিমির অস্থির হয়ে মৃদু কাঁপতে লাগলো। হামজা বলল, ককটেল ছুড়েছে, অ্যালকোহলে লাগা আগুন, নিভে যাবে খানিক পর, ওঠো না। যেই ডাকুক না কেন বাইরে, তারা চাইছে আমরা মাঝের মাঝ বরাবর যাই, আক্রমণ সহজ হোক তাতে। রিম্পি কম্পিত কণ্ঠে বলল, কারা কারা করছে এমন? এই ধরনের কাজ করতে পারে যারা, তারা করছে। এমন লোক তো অভাব নেই। রাখিনি আমি রিমি, শান্ত হও, কিছু হবে না, আমি আছি।
রিমির বলতে ইচ্ছে করলো, আপনি অসুস্থ, আপনাকে সামলাতে আমার লাগবে, আপনি কি করবেন? কাউকে প্রয়োজন এখন। বলল না। তখনই সে টের পায় হামজার বুক থেকে তিতির করে রক্ত ঝরছে। সে বারবার আঁতকে উঠল। নিচতলায় সিঁড়ির সংলগ্ন ফটকেও আওয়াজ হলো। তৎক্ষণাৎ অতর্কিতে ভেতরে ঢোকার প্রশস্ত চেষ্টা চলছে, ত্রুটি করছে না তারা। রিমি অস্থির হয়ে হামজার বুকে হাত চেপে ধরল। তার হাত ভিজে উঠল। আপনি কি কিছু করবেন না? রক্ত পড়ছে তো, বাইরে কারা থাকতে পারে? কবির হামজার কাছে আসে না। আজ অব্দি হামজার সামৃষ্ট আসেনি সে। মাঝে মধ্যে রিমির ডাকে আসে, রিমির সঙ্গে কথা বলে ফিরে যায়। হামজাকে চোখের দেখাটুকু অবধি দেখার প্রবণতা তার নেই। তবু রিমি তাকেই কল করলো। কিন্তু কবির তার ছেলেদেরকে নিয়ে পাটোর বাড়ি পৌঁছানোর আগে প্রায় ঘণ্টাখানেকের তাণ্ডব শেষ করে বাপি লোকজনই চলে গেছে। খুব কৌশলে বহুদিন আগেই তারা পাটোরের বাড়ির দুর্গ খুব উঁচু সংরক্ষিত পাঁচিলকে টপকে আসার ব্যবস্থা করে নিয়েছিল। সেই ঘটনা মেহজাবিন জানল না। পরদিন বিকালের পর দোলন সাহেবের কাছ থেকে ফেরার পথে সন্ধ্যা নেমে এলো। দোলন সাহেবের বাসা থেকে বাসেরহাটে ফেরার মাঝে পথেই সুরহাটি খ্রিস্ট আশ্রমে পড়ে। তার আগেই মেহজাবিন টের পেল তার চেনা অচেনা কয়েকজন লোক তাকে অনুসরণ করছে। এটা প্রথম নয়। বিগত দিনগুলোতে বাইরে বেরোনোর পর সে কখনোই আশা রাখেনি তার জীবিত বাড়ি ফেরার পথ। বহুবার জানের ঝুঁকি তাকে ছুঁয়েও পাশ কাটিয়ে চলে গেছে। সেদিন সেটা তীব্র হলো। মেহজাবিন এখন রাস্তা পার হতে শেখেনি, কারণ আব্বু নেই তার হাতখানা শক্ত করে ধরে রাস্তা পার করে দেওয়ার জন্য। কিন্তু তার পথ ফোরায়নি, তা বরং দুরূপক হয়েছে। রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরল সে, কিন্তু লোকগুলো এসে রিক্সাটাকে থামিয়ে দিল। যাত্রা নামিয়ে দেন মামা, অয়নায় তো যাইতো না। রিক্সা একটু ইতস্ত করছিল বটে, কিন্তু সে সচেতন নাগরিক। যারা তাকে কথাটা বলেছে তাদের কথা শোনাটাই বুদ্ধিমান বৈশিষ্ট্য। মেহজাবিন নিজে থেকেই নেমে দ্রুত পা চালাতে লাগলো। এক পর্যায়ে সে দৌড়তে লাগলো। শীতের অন্ধকার, তো বুবরকার নিচে শরীর ঘেমে চুপচুপ হয়ে উঠল। কিন্তু পেছনের লোকগুলো তাকে বেশি দূর দৌড়াতে দেবে না বলে একখানা চাপড় ঠিক ডান হাত তাক করে ছুড়ল। পায়ের কবজার ওপরে একদলা মাংসপেশি আলগা হয়ে দিয়ে চাপড় পড়ে গেল মাটিতে, সাথে মেহজাবিনও। আশপাশটা ফাঁকা, কেউ থাকলেও তাকে রক্ষা করতে আসার বেকুফি করবে না। জনগণ বরাবরই সচেতন। মেহজাবিনের সাথে সেদিন ভয়াবহ কিছু ঘটার ছিল। মেহজাবিন রক্তাক্ত পা নিয়ে আবার দৌড়ালো। বিশেষ লাভ হবার নয়, তাকে ফেললো বাপি সেই কালের হামজার কাছে জয়ের বউকে আবদার করেছিল। অর্থাৎ শুধু জানের বদলে জান নয়, তারা আরও কিছু চায়। মেহজাবিন আমার মাটিতে পড়ে গেল। বাপির এলোপাতাড়ি বুকে মুখে লাথি মারতে লাগলো। মেহজাবিনের ঠোঁট মুখ ফেটে রক্ত ছুটে এলো। তার নেকাব আরও সেদিন খুলে ফেলা হলো। এলোমেলো আঘাতে বোরকা ছিঁড়ে গেল খানিকটা। বাপির মেহজাবিনের গলার ওপর কাড়া মেরে উঠে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেহজাবিন অস্ত্রহীন ক্ষতবিক্ষত অবস্থায় প্রায় অজ্ঞান হবার আগে তার চেতনা তাকে সচেতন করলো। আজ তার সত্যি সত্যি ইজ্জত হারা হবার লাগতে লাগলো ভয়। তারা কিভাবে নিজেদেরকে তুলে নিয়ে তাদের হটিয়ে রক্তাক্ত শরীরটাকে কোনোরকম টেনে টুনে নিয়ে গিয়ে সুরহারি চাটের আশ্রমে সে জেনে প্রবেশ করেনি সেখানে, কিন্তু ঢুকে পড়েছিল একটি আশ্রয় কেন্দ্রকে। আর কিছু মনে নেই তার। যখন তার আবার চেতনা ফিরল, সে চোখের সামনে দেখতে পেল একজন ব্রতী খ্রিস্টানি সিস্টারকে, সিস্টার মেরি ক্যাথলিন। প্রায় মাসখানেক মেহজাবিন সেখানে সিস্টার ক্যাথলিনের সেবা করেছে। সেই সময় এক ক্ষণের অধিক প্রশ্ন ও কৌতূহলী ম্যাথিনে জমেছিল এক অজ্ঞাত যুবতী নারীকে নিয়ে। মেহজাবিন জবাব দেয়নি। সে বলেছিল বলবে কখনো। সিস্টার ক্যাথলিনকে সে আমন্ত্রণ জানিয়ে এসেছিল। এর মাঝে হামজা অসংখ্য সংবাদ পেয়েছে তার কাছে। হামজার আন্তঃশক্তি তার চূড়ান্ত সুস্থতার ঊর্ধ্বে। সে নিজের ওপর হওয়া হামলায় সে রাতের আন্দাজ করেছিল। এরপর আর্মিনের পালা। এরপর সে পরদিনই জানতে পারল আর্মিন নিখোঁজ। আর্মিনের গোটা 1 মাস পুরো চেনা জগৎ থেকে বিচ্যুত থেকেছে। মার্চে কেঁদে কেঁদে পাগল হয়েছে। কোনো খবর নেই, জানা নেই মেহজাবিন কোথায়। তখনও মানুষের মুখে মুখে প্রচলিত জয়া মিরের বলাৎকার স্ত্রী, সে নিখোঁজ। কোনো চিরস করে টেনে ছিঁড়ে খেয়ে ফেলেছে তাকে। এ হদিস আর তার কেউ নেই। রিমি সেবার প্রথম পাটোয়ারি বাড়ির সীমানায় ছেড়ে বেরিয়ে যাওয়ার পর হামজা সাহেবের কুঠুরিতে যাতায়াত করেছে। রূপকথার সঙ্গে কথা বলে চলে আসতে চেয়েছিল। রূপকথা দীর্ঘ বিশ্বাস সকলকে বিশ্বাস জুগিয়েছে মেহজাবিন ফিরে আসবেন। এই মেয়ে ফুরাতে পারে না। তার জীবন সেসব ছেড়ে টালমাটাল হয়ে আজও বেঈমান। সে হুট করে এভাবেই ফুরে যেতে পারে না। হামজা এই মাসখানেক সময়টাকে আর্মিনের খোঁজ চরম ব্যস্ত হয়েছিল। কেননা বাপ্পির ধারণা হামজাকে জয়ের বউ ও জয়ের বউকে হামজা দুজনকে টিটকিয়ে রেখেছে। দুজন মিলে এমপিকে ধ্বংস করে রেখেছে। দুজনই এক, সুতরাং দুজন চির বিরাধে দুশ্মন। ঘটনাক্রমে এক বাপের দুশ্মন হয়ে ওঠার ব্যাপারটিতে হামজা হেসেছিল। সে নিজেও চিন্তিত হয়ে উঠেছিল বিরতি নারীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায়।
মাসখানেক পর কিছুটা সুস্থ হয়ে খোঁড়া পায়ে মেহজাবিন বাড়ি ফিরল। তারপর তিনি হামজা লোক এলো মেহজাবিনের কাছে। মেহজাবিন দীর্ঘশ্বাস ফেলে এটা বুঝায় যে তাকে এখনও অবধি হামজা নজরে রেখেছে। এই লুকোচুরি খেলার শেষ কোথায়? হামজা তাকে একপাল পাটোয়ারের বাড়িতে ডেকেছে, কিন্তু আলোচনা করার জন্য। বলার আছে। তার জবানে মেহজাবিন ক্লান্ত হাতে একখানা চিঠি লিখে দিয়েছিল কেবল। আপনার সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা থাকতে পারে না। শেষবার যেখানে দেখা হয়েছিল আমি আশা রাখি আবার আপনার সেখানে দেখা হবে। সেদিন আপনার বিপক্ষের আইনজীবী হিসাবে আমি থাকলে খুব অবাক হবেন না। পরামর্শ আমার থাকবে এবং কথাও সেখানেই হবে। আপনি আসামি এবং আমি প্রসিকিউটর হিসাবে অনেক অনেক ক্ষতি হবে আশা করি। খুব শীঘ্রই। ততদিনে অপেক্ষা করুন। এই যথাসম্ভব সুস্থ হন। আপনার সুস্থতা একান্ত কাম্য। পুনশ্চ রিমিকে আবার অনুরাগে জানাবেন। তবে সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, দেখা হয়নি। তাকে আসতে বলবেন। আমি আর কখনো বাটার বাড়িতে পা রাখবো না, তা বলে তার সঙ্গে আমার পরিচয় ফুরাবে না। এরপর গুনে গুনে কেটে গেল মাসখানে, কম বেশি 3 মাস। হঠাৎই একদিন 29শে জুলাই বিকেলে মেহজাবিনের ঠিকানায় এসে পৌঁছল সিস্টার ক্যাথালিনা মেহজাবিনের জীবনে আসা অবরোধ নিষেধের বিবরণ শুনতে। মেহজাবিন ল শেষ করে তখন খুব বেশি দৌড়ে নেই তার কিছুদিন। তারপর কাউন্সেলিংয়ের পরীক্ষা, সেখানে উত্তীর্ণ হলে একজন আইনজীবী, অ্যাডভোকেট মেহজাবিন আমির। সিস্টার ক্যাথালিন অতীত শুনতে শুনতে গোটা এক রাত, তারপরেও একটি দিন অবধি মেহজাবিনের কাছে কাটিয়েছিলেন। সাথে প্রস্তুতি নিয়ে গেছেন খুব শীঘ্রই একবার পাটোয়ারি বাড়িতে মেহজাবিনের সঙ্গে দেখা করে যাবেন তিনি। মেহজাবিন যেতে না চাইলেও জোরপূর্বক নিয়ে যেতে চান। জয়ামিরের ফটো দেখতে চান। হামজার অবস্থা তিনি স্বচক্ষে দেখতে চান। তার নিষ্পাপ বধূ রিমিটিকেও দেখতে চান। কিন্তু পরিকল্পনা করাটাই নিশ্চিত নয় জীবনে। সেদিন 5 মাস পর মেহজাবিন খবর পেল সুরহাটি মঠের একমাত্র সিস্টার মেরি ক্যাথালিন মৃত্যুবরণ করেছেন। মেহজাবিন দেখতে গিয়েছিলেন। তখন তার মেহজাবিনের কাছে পাটোয়ারি বাড়ি দেখার আবদার করা ব্রতিনার কেউ জীবিত নেই। তার আবদারে আরেকটা হয়তো নিশ্চিত হয়ে গেছে। আর যাওয়ার দরকারও নেই পাটোয়ারি বাড়িতে। এই অভিশপ্ত আমির নিবাসের কদম রাখত। আর না হয় না সেটা। মিস ক্যাথালিন কেবল মাঠে শিক্ষাদানের কাজই নয়, তিনি হাসপাতাল ও আশ্রমগুলোতে অসুস্থদের সেবার নীতিবতী ছিলেন। তার কাজের গোপন রয়ে গেল মেহজাবিন এক জীবনের বিবরণ। এরপর আরেকটি বছর কেটে গেল। সেদিন মেহজাবিন নিজের দুর্গম জীবনের অতীতের পাতাগুলো মেলে ধরেছিল এক সংসারী নারীর কাছে। আজ আরও 29শে জুলাই খ্রিস্টাব্দ 2019। আজ সেই কয়েকজন প্রফেসর অ্যাডভোকেট। এই তারিখে একটু অদ্ভুত। জয়ামিনের জন্মদিন এটি। এই বছর 35তম জন্মদিন। লোকটা জন্মদিন হিসেবে মেহজাবিনের কাছে কয়েকটি জিনিস গচ্ছিত রেখে গেছে। 75তম জন্মদিনের অবধি উল্লেখ করেছে সেগুলো রেখে দিতে, এবং সেই হিসাবের সাথে একটি রক্তমাখা ঘড়ি রেখে গেছে, যেটি বের করতে হলে একটি কাগজ টান পড়তে হয়। সেই কাগজটিতে জয়ামিনের কিছু হিজিবিজি লিখে গেছে। সেই সব লেখাগুলো ঘড়ি কাটা হাতে নেবার পর মেহজাবিন কাগজগুলো নাড়তে চাড়তে 2-1 চোখ বুলায়। চোখ বুলাতে গেলে আবার পড়ে ফেলে। আমি না মরলে এই কাগজ পাওয়া তোমার কথা নয়। আচ্ছা, আমি কি শালা বুড়ো হয়ে গিয়ে মরেছি? বয়স তো কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হইলে তোমার আমার হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবন ভাবি নাই মরার আগে কোনোদিন এসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক? এখন আমি নেই, আমার পাপ নেই। সুখে আছো? সুখ কি জানো পাখি? শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যেই পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালা জীবনও আপন হবে না। সুযোগ পাইলেই উড়াল মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হন। তাই বলে আমার মতো জয়ামিনের বিপক্ষে হইয়েন না। এক জয়ামিনের বিপক্ষে গেলেন, আপনি তার হয়ে গেলেন। আবার কোন শালার বিপক্ষে যাবেন? সেই শালায় না বিপক্ষে গিয়ে এবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি প্রতীক ভালো, কিন্তু আপনার পথ না। এই দুনিয়া আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরি থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। ভ্যারি ডেট বলেছিল, ইউ ইচার ডাইট টু হিরো আর লাইভ লং ইচ আদার টু সি ইউর সেলফ বিকাম এ ভিলেন। হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা হয়ে এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয়ামির হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থাকলে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবাধকের চোখে ঘৃণিত এক পাপিষ্ঠ হয়ে বেঁচে থাকতাম। কিন্তু আমি থাকতাম না নিজেকে। আমার মন চাইল না, কারণ আমি ততদিন শিখে গেছি
মানুষেরা বাঁচে না, বেঁচে থাকতে হলে অমানুষ হয়ে বাঁচতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারিয়েছি, মারে নষ্ট হয়ে মরতে দেখেছি, দাদার গলা কাটা দেখেছি, আলাদা হয়ে থাকতে দেখেছি, দাদার কোলে চড়ে নিজের পরিচয় ধুয়ে বাইর হয়ে যেতে দেখেছি। সেই পথে খালি খিদে, নিজের পেটের খিদে, পথের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয়ামিরা পয়দা হয়, কিন্তু শালারা দুনিয়ার কিছু যায় আসে না। রোজ খাবারের পাতায় নতুন মানুষের মতো জয়ামিরের সব হারানোর গল্প পড়ে, তারপর চশমা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে। খবরের কাগজটা সরিয়ে রাখলে শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা এই ম্যাচ রাজনীতির খেলায় সব হারিয়ে কিভাবে বাঁচবো, খিদে চালানোর কোনো পথ, এক মুঠো ভাত খেয়ে বেড়ে দেখব, কিন্তু শিক্ষা পাবো না তাদের সমাজে দেখার সময় হলো না। কিন্তু যখন সব কিছুর পর এই আমরা জয়ামিরের হয়ে সমাজের সামনে হুমকি হয়ে দাঁড়াই, তখন তারাই ভাবে এই অমানবিক কারা, এদের নীতিগীতি নেই কেন, মানুষত্ব কোথায়, এদের জন্ম কিভাবে হলো, এরা এত ক্ষুধার্ত, ছি, শিক্ষা পায়নি, ভালো শিক্ষা পায়নি তারা। তুমিও হবে, হয়েছ খানিকটা, আরও হবে, তুমি আরও নীতিবান হবে। তুমি আর সেই নীতিবানটা নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি একসময় ক্ষমা করতে ভুলে যাবে, তুমি শিখে যাবে বেঁচে হলে কঠিন হতে হয়, স্বার্থপর আর ক্ষমতা পরায়ণ হতে হয়, মাফ করতে ভুলে যাবে, বুক সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসায় বুলি ছাড়া খুব কঠিন জুনিয়র। চট করে নীতি সুতো ছিঁড়ে প্রতিরোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন মানুষ আর মানসিক থাকে না, জয়ামির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয়ামির হয়ে যেতে পারবে। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে, রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে সেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিবানদের চোখে অমানবিকতা। শোনো জুনিয়র, তুমি ভাবো তুমি অন্যায় দেখো, অন্যায় সয়েও সহ্য থাকতে পারবে, তুমি ভুল। দুনিয়া ভালো না, তোমার অভিজ্ঞতা বেশি, আমার অভিজ্ঞতা বেশি। একটা যুক্তিহীন সত্যি বলি, শোনো, সৎপথ মানুষকে অসৎ বানায়। সৎ থেকে তুমি শুধু হারাবে, তাকে তুমি সততার ওপর বিশ্বাস হারাবে, দ্বিধায় পড়বে, তারপর তুমি সৎ অসৎ এই পার্থক্য ভুলে যাবে। কারণ ওই যে বললাম, বুকের হাহাকার নিতে চাইতে বেশি শক্তিশালী। মানুষের বিবেক ধ্বংস করতে এর একবার নড়েচড়ে ওঠাই যথেষ্ট। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয়, আর তারপর সেই ভাগ্য লেখক ছোট্ট মানুষের ভাগ্য নষ্ট করে, এটাই নীতি। এসব আমার নীতি, তোমার সাথে মিলবে না বোধ হয়। আমাদের বড় ঘরে এক বিপ্লব আছে, তোমার সাথে তার দেখা হবে না, আর সাথে মেলা যায় না। সে আমার মতো খলনায়ক নয়, সে বিপ্লবী হয়েছে। তুমিও হয়তো সেই পথেই যাবে, কারণ তোমার এই পর্যায়ে বাধ্য হয়ে অন্ধকারকে গ্রহণ করেছি। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। এক পাশের পৃষ্ঠা শেষ, এবার আরও ছোট ছোট অক্ষরে লেখা থাকবে। কতদিন পর কতখানি বাংলা লিখলাম, হাত কাঁপতেছে, বাতাসের পৃষ্ঠা উড়তেছে খুব। আরও সমস্যা, আমি এখন কোথায় জানো? 21 তলা ছাদের ওপর পা ঝুলে বসে আছি, খাতা কোলের ওপর, মোবাইলের কোলে ধরে ফ্ল্যাশ অন করে লিখতেছি। বিল্ডিংটা পলাশের চাচার, ওই ভাঙা চূড়াদের মারছি 8 ঘন্টা আগে হবে। জানটা দিল একটা ভুলবশত আবদারে। তোমাকে সেবার দেখলাম ভার্সিটির মাঠে, অন্তিকের বোন, এনাফ জুনিয়র, এক চিংড়ি শালি, আমরা পাত্তা দিল না। আমজা ভাইয়েরা বলি নাই, ছোট্ট এক জুনিয়র মেয়ে আমার সাথে এত বড় দুঃসাহস দেখায় চলে গেল। তা কাউরে বলা যায় না, যা কাউরে বলা যায় না তা কোদাল মনে হয় মন খুঁড়তে থাকে, বুঝলে? আমি সে রাতে 2.5 বোতল মাল এক চুমুকে শেষ করে একেবারে বেহেদ হয়েছি। এরপর রাতে স্বপ্ন দেখলাম তোমার সাথে ঘুরতে গেছি এক মরুভূমিতে, এত মাল খেয়ে ঘুমিয়েছি, তাও শালা স্বপ্নে মরার পিপাসা পাইল। তুমি গেছো পানি খুঁজতে, কিন্তু পানি পাওয়ার আগেই এক ধূলিঝড়, আর তোমার খোঁজ নাই, তুমি ঝুলির ঝড়ে তছনছ। আমি পিপাসা নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম, ফজরের আজান হচ্ছে তখন। জল আসলো সেদিন সকালে আমার। এই সাক্ষাতে এরকম মারাত্মক স্বপ্ন যে চেংড়িকে নিয়ে দেখা যায় তার পিছু ছাড়া যায় না। কিন্তু বিশ্বাস করো জুনিয়র, আমার কোনো প্ল্যান ছিল না তোমাকে বিয়ের করার, ছ্যা, প্রশ্নই ওঠে না। আমার বিয়ে করার কোনো কথাই ছিল না, অন্তত তোমার মতো সাদা পায়রারে করলে তরুণরে করা লাগতো মনে হয় হামজা ভাইয়ের ইচ্ছায়। তোমার জন্য জয়ামির না, জয়ামিরের জন্য কখনো তোমাদেরকে বানানো হয় না। সর্ব অকল্পনীয়তেই হয়ে গেছে, কসম আমি বিশ্বাস করি নেই আর্মিনে আমার বিয়ে হয়েছে। এই জন্যই নিজেরে মানাইতে 2-3 দিন তোমার বাপের বাড়িতে তোমার দেখতে গেছিলাম।
সত্যি এ ধরনের ঘটনা ঘটে গেছে কিনা তা বলা যাওয়ার জন্য এই বাল লিখতে বসেছি। অকল্পিতভাবে যে ঘটনা ঘটে গেল তার আবার একটা শর্ত বাকি রয়ে গেল। তোমার আমার বিয়ে ইসলাম মতে হয়েছে। ওইখানে দোয়েনমোহরের কথা উঠেছিল। আমি জানতাম ছাড়ার সময় ওটা দেওয়া লাগে, কিন্তু কাজী সালাই বলল ওটা তোমার হক, আদায় করে দিলাম, তোমার দেনমোহর শোধ। তো এখন কি আমার সব ছায়া ভুলে যাবে? মানুষ কিছু দিয়ে মূল্য না পাইলে তা আজীবন মনে রাখে। মূল্য পরিশোধ হইলে দেনা পাওনা শেষ, সাথে স্মৃতিও। না, তুমি নিজেকে বিক্রি করো না, আবার কোনো দিন আমার নামেও করবা না, এটা নিশ্চিত। চাইলাম না তোমারে, যাও। তোমারে চাইলে ওইটা আরেক পাপ। কম নাই আমার জীবনে পাপ, আরেকটা বাড়লাম না, তাতে কি হবে? তোমারে চাইলে আমার পাপের ভাটা পড়ার প্রবণতা সম্ভব। আমি পাপ ছাড়বো না, তোমার আমি চাইবো না। তোমার বাপের বাড়ি জমি বিক্রি করা 12 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে থাকলো। তার যা ঋণ ছিল তোমার আব্বার, ওইটা আমি পরিশোধ করে দিছি। দেনমোহর ধরো 2 লাখের বেশি দিলাম। আমার জানা নাই নির্ধারিত অ্যামাউন্টের বেশি দিলে সমস্যা আছে কিনা। থাকলে থাকলো, স্বামী হিসেবে কিছু দিলে সমস্যা থাকার কথা না। না, স্বামী না আসামি। লেখা কাটলে সৌন্দর্য নষ্ট হয়, তাই কাটবো না। তুমি স্বামী না পড়লে আসামি পড়ো। শোনো, এই টাকা জমা থাকলো, ওইটা আমি আমার দেওয়া দেনমোহর হিসেবে খরচ না করলেও করো তোমার বাপের জমির বেচা টাকা হিসেবে খরচ করে নিও। মনে করবা আমি দেই নাই, তোমার বাপ দিছে। টাকা ছাড়া এক পা চলতে পারবা না। উকিল হবার জন্য ভালো রকম টাকা লাগবে। ঘটনা হইল আপনার মতো উকিল খুব দরকার ম্যাডাম, নইলে হয়তো আমার মতো জয়ামির মায়ের লাশ দেখিয়ে আপনার কাছে অপরাধী শাস্তি আশা করতে পারবে। অপরাধীকে ফাঁসিতে ঝুলতে দেখলে তাদের আগুন নেবে। আমার মতো পাপী তৈরি হবে না আরেকটা। কিন্তু ঘটনা হলো উকিল হিসাবে সবাই আপনাকে দেখবে, আমি বাদে। এটা অবশ্য ভালোই, আমার মতো আইন বিদ্বেষী পাপীর ঘরবালি আইনজীবী। বিষয়টা বেমানান। আপনি যখন উকিল হবেন ততদিন আমি আর থাকবো না বোধ হয়। আমি আর বাঁচব না বেশি দিন, খুব অল্প সময় আছে আমার কাছে। এই দিনগুলোতে আমি মাত্রা অতিরিক্ত পাপ করব, তোমার ঘেন্না আরও বাড়বে। তারপর যদি বেশ কিছুদিন বেঁচে থাকি তাও ক্যান্সারে মরবো, না হলে গুলি খেয়ে। আমি মরবো, মরার পর আমিরদের একটা উত্তরাধিকারী দরকার। তাই মরার আগে জিন্নাকে খুঁজে বের করার কাজটা বাকি। আর ওকে খুঁজে খুব ভয়াবহ কিছু পাপ করা লাগবে আমার। এরপর শেষ। পাপ থামবে হলে পাপীকে মরে যেতে হয়। এমনিতেও রক্তের অবস্থা খারাপ, ব্লাড সেলের পেছন মারা গেছে, বোন ম্যারো ড্যামেজ। বেদম মায়ের খাওয়ার পর কোনোবার ঠিকমতো চিকিৎসা করাই নেই। ক্যান্সার না হইলে আমি অলৌকিক মানুষ হয়ে যাইতাম। মেলা সমস্যা শরীরে, এখনও মাংসের ভেতরে কামড়াইতেছে। শরীর ভালো না, জ্বর আসবে বোধ হয়। শরীর ভালো আমি হইতে পারতাম, জীবনে আমি ভালো হইতে পারতাম, হইলাম না কেন জানো? আমির পরিবারের বড় বাবা ছাড়া কেউ আমার মতো ছিল না। সবচাইতে বড় দ্বন্দ্ব কোথায় লাগে জানো? আমি পাপ করতে না চাইলে দুনিয়া ছাড়বে কেন, আর বেঁচে থাকলে আমি পাপ ছাড়বো না। আমার কাছে পাপের কারণ নাই, কিন্তু খুন আবার মদের মতন। প্রথমবার সে 1 ঢোক গিলে, পরের বার নেশায় 1 বোতল লাগে। এরপর হাতের বাঁধন ছুঁড়ে গেলে আর বিবেক কাজ করে না। আর আমি তো রক্তে অভ্যস্ত খুব ছোটকাল থেকেই। আমার কাছে পাপ পাপ না, আমি পাপ পূর্ণ বুঝি না। তো কেনাটেনা করো তো এখন নাকি? বেশ করার দরকার নেই, আমার এগোতে লাগবে। তবে শেষ হওয়ার আগে আর কিছু, এইটুকুই আমার, আর কিছু নাই তোমার কাছে আমাকে দেওয়ার মতো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো। তুমি নিজেই কাঙ্গাল, আমি নিজেই কাঙ্গাল। কিছু নাই আমার জন্য তোমার কাছে। তোমার এই ঘৃণাটুকু আমার থাকলে ক্ষতি নাই। আমি নিজে এই জীবনে আমার থেকে পরিবার কেড়ে নেওয়া আসামিদের ক্ষমা করি নাই, তুমিও করো না। এখানে আমার তোমার নীতির মিল থাকে। পৃষ্ঠা শেষ। হাতও কাঁপছে খুব। এই কাগজটা যখন পাবে তুমি, আমি তখন বহু দূর। এই পাপের জন্মে আর দেখা হবে না তোমার আমার। তোমার চোখের ঘৃণা দেখার সুযোগটুকু হারিয়ে পালাবো আমি। আমার তীর্থযাত্রা খুব সামনে। একটা গান গাইতে খুব মন চাইছে। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওইখানে শেষ করে দিও। চাইবো না কিছুই আর, তো শুধু মনে রেখো আর একদিন। পৃষ্ঠা শেষ। আর 1 লাইন লেখা যাবে তো। বিদায় আমার পাপী জীবনের অনাকাঙ্ক্ষিত মেহমান, আমার ঘরে দুশ্মন। জয় বাংলা। কাগজ পুরো লেখা নেই, শেষের দিকে লেখাগুলো ক্রমাক্রমে ছোট হয়েছে, লেখার ধাঁচে এলোমেলো ভাব এসেছে। এই বছর কয়েক কাগজগুলো মেহজাবিন
মোট 6 বার পড়েছে। প্রথম যেদিন পড়েছিল 2 বার, তারপর তারিখ এলো পড়া হয়। এর একটা কারণ আছে, প্রত্যেকবার কাগজখানা পড়ার পরও সে ফিরিয়ে কিছু লেখে। এবারও একখানা কাগজে টুকরো নিয়ে লিখতে বসলো। জয়ামির, আপনার কাগজখানা যখন আমি পেয়েছি তার অনেক আগেই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আমার সকল অন্যায় অপরাধীকে। আমার আপনার পথ কখনোই এক ছিল না। আপনি ধারণা করতেন পরিস্থিতি মানুষকে খারাপ বানায়, আমাকেও জয়ামির বানিয়ে তুলবে। না, আমি আপনার মতো কাফের হয়ে জন্মাইনি। আমি আজও এক সৃষ্টিকর্তা ভরসা রাখি। তিনি আপনার হাল এমন করিয়েছেন যে আপনার শত্রুরাও কেঁদেছে আপনার পরিণতিতে। যিনি আপনার গুরুর পরিণত এমন করে রেখেছেন যা দেখে আমি অবধি এই পরিণতের ওপর সহানুভূতিশীল হয়ে উঠেছি। সে আল্লাহ তাআলাকে এত কিছুর পরও আমি অটল বিশ্বাসী ও ভরসা রাখি। আপনার আশা আমায় নিয়ে ভুলেছিল কিছু। পরিস্থিতি মানুষকে জয়ামির বানায়, এটা সঠিক। তখন যখন মানুষের ভেতরে আপনার মতো স্বার্থপরতায় রয়েছে। ইমানদার কখনো স্বার্থের ভিত্তি ও ধর্ম মানবিকতা পালন করে না। সর্বহারার এক আল্লাহ ও মানবিকতার ওপর কায়েম থাকাটাই ঈমান। আপনার মতো নরবরে ইমানদার আর স্বার্থপর এমনিতেও ভালো মানুষ হয় না পৃথিবীতে। মাকে ধর্ষিত হতে দেখলেন, 2-4 বার আল্লাহকে ডাকলেন, তিনি সাড়া দিলেন না। আপনার কাছে হেরে গেল সেই মহান সত্তা, অস্তিত্বহীন। বারে ইমান তো হাতের মোয়া নয়। মুরসালিন মোহনকে তো দেখেছেন, হাজার ফোঁটা রক্তের এক দৃঢ়তা, একই বিশ্বাস। আপনি ইমানদারদের ইতিহাস জানেন না? তারা চূড়ান্ত বর্দতার সামনেও সেই এক রবের সাক্ষ্য নিয়ে প্রাণ হারাতে হাসতে হাসতে হারিয়েছে। আপনি তাদেরকে জানতে নিজেকে অবশ্য একজন মুসলমানের ঘরের সন্তান হিসেবে ধিক্কার দিতেন। আপনি জন্মেছিলেন অবিশ্বাস্য হয়ে, পরিণত দোষ দিয়ে গা বাঁচালেন। ওটা আমার কাছে অগ্রহণযোগ্য। আপনি প্রতিশোধের কথা বলছেন, মেনে নিলাম চান। যারা আপনার সঙ্গে অন্যায় করেছিলেন তাদেরকে শাস্তি দিয়েছেন, তারা অসংখ্য সংখ্যায় কয়েকজন, অথচ আপনার হাতে শত শত মানুষের রক্ত রাঙা। এগুলো কি ছিল? কিসের প্রতিরোধ ছিল? নিরীহ নিষ্পাপ প্রাণগুলোর অপরাধ কী ছিল? আমি জানতাম আপনার চিন্তাধারা অসুস্থ, এই জন্য কোনো দিন বোঝানো চাইনি, রুচি পাইনি আপনাকে খুলে বোঝানোর। কারণ আপনি আপনার এই গোছামিল তত্ত্বে দৃঢ় বিশ্বাসী। এটা বোঝায় আপনার একমাত্র শাস্তি নির্ধারণ করেছিলাম, যাবজ্জীবন কারাদণ্ড। আজ মনে হয় আপনি থাকলে আমি আলোচনায় বসতাম একদফা আপনার সঙ্গে। অনেক কথা বলার বাকি রেখেই চলে গেছেন আপনি। আমার ভেতরের বহু কথা আপনার না শোনায় রয়ে গেল। আবার কখনো সামনে এসে দাঁড়ালে বলবো, কিন্তু ফিরে যদি আমাকে আবার স্থানে না পান, এই কাগজগুলো রেখে দেবেন। আপনি আমার চোখের ঘৃণা খুব অভ্যস্ত আর অগ্রাহ্য, অথচ আপনি জানেননি ঘৃণা ছাড়া সামান্য পরিমাণ কৃতজ্ঞতা ছিল সেখানে। আপনি একদিন আমার ইজ্জত বাঁচালেন, এক থুকার অমানুষের সাথে একটুখানি শত্রুতা করলেন, আব্বুকে কাঁধে তুলে নিয়ে বয়ে এলেন। এরপর খানিকটা কৃতজ্ঞতা জন্মালে পারে আমার ভেতরে। আপনি কোথায়? আপত্তি? অনেকখানি কৃতজ্ঞতা জমিয়ে রেখেছিলাম আপনার জন্য, কিন্তু সেইটুকু নির্বেদনের সুযোগ না পাওয়ার ব্যতীত গভীরতা আপনি মাপতে পারবেন না। আপনি তার আগে আমাকে মেরে ফেলেছেন, খুব নিষ্ঠুর রকম মৃত্যু। সামান্য ছাড় ফিরিয়ে দিতেন না। আমি কেন দেব? কেন? আপনি যদি থুতুযোগ্য সামান্য থুতু বরদাস্ত না করতে পারেন, আমি কেন এত কিছু বরদাস্ত করে আপনাকে ছাড় দেব? আমার এই জীবনের দায় কার? আজও রাস্তা বেরোলে গুঞ্জন শুনতে পাই, জয়ামিরের বউ যায়। অথচ আমার কোথাও আপনি নেই, আপনি এই জগতের কোথাও নেই, যেখানে গিয়ে আমি আপনার বিশাল কলিজাটা ছিঁড়ে এনে আপনার কলিজায় আগুন নেভাতে পারি। আমার ভেতরে প্রতি মুহূর্তে আপনাকে সামনে রেখে হাজার আলাপ পাড়ার জেদ ওঠে, কিন্তু আপনি নেই। কেন? আপনি নরক স্বীকার করে পাপ করলেন, আমার জীবনটা নরক করে যেখানে পৌঁছালেন। কারণ আপনি জয়ামের হিংসুটে। আপনি ঠিক গুণে গুণে আপনার জীবনের সকল বৈশিষ্ট্য আমাকে দিয়ে গেছেন, যা আপনি বয়ে গেছেন। আমি আজ ঠিকই আপনার মতোই নিঃস্ব, কাঙ্গাল, আত্মচিৎকার গিলে হেসে বাড়ানো জীবন মৃত্যু আত্মা। আমি আপনাকে ক্ষমা করব না, কখনো না। আপনি চাইলে সব ছেড়ে ফিরতে পারতেন, আমি নাই বা মানলাম। আপনি বেঁচে থাকলে পারতেন। আমি কখনোই কোনো দিনই আপনাকে ক্ষমা করিনি। আপনার ক্ষমা নেই। যতবার আপনার কথা উঠবে আমি বলবো, জয়ামির আমার আসামি, তার স্থান কেবল আমার কাঠগড়ায়, যার কেস আমি লড়ে যাব আজীবন। কিন্তু শুনানির রায় আর আসবে না, কখনো না। তো সিরিয়াস যা বলতে আজ কলম তুলেছি। সামনের মাসে আপনার বড় সাহেবের বদ্ধ হওয়ার কেস ফাইল আবার খুলতে যাচ্ছি। আমার প্রথম কেস হাতে নিতে যাচ্ছি। আজ আপনি থাকলে কি করতেন জানি না,
হয়তো আমায় থামাতে চাইতেন, আরেকবার বদনাম করে অথবা মারধর করে আটকে রাখতেন কোনো বন্দিশালায়। জানি না, তবে আমার পরিকল্পনা খুব একটা ভালো না। আমি খুব খারাপ কিছু করার চেষ্টা করব আপনার বড় সাহেবের সঙ্গে। নিজের সন্তানের খুনি নাকি অনেকগুলো প্রাণের নাশক হিসাবে বলতে পারছি না। এতটুকু লিখে উঠে পড়ল অন্তু। অস্থিরতা ঘিরে ধরল খুব তাকে। উঠে গিয়ে ব্যালকনিতে গ্রিলে মাথা টেকে আনমনে গুনগুন করে উঠল। মাঝখানে তার কানে ভেসে উঠল আজকাল একটিখানে দু চারটি গানের কলি। সেটি গেয়ে উঠল, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। পড়ার অথবা কর্মক্ষেত্রের মহিলারা খুব চিন্তা তাকে নিয়ে। সেক্ষেত্রে একজন জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করবা না? মেহজাবিন বলল, আমি আমি কি অবিবাহিত? কত প্রশ্ন জবাবদিহি অবস্থায় দিনরাত চক্রাকারে বয়ে যায়। মেহজাবিন বড় কৌতূহলী জাগে জয়নাল আমিরের স্ত্রী অথবা জিন্নাহ আমিরের মায়ের ব্যাপারে। সেই নারীটি কে, কোথায় থাকেন, জীবিত অথবা মৃত? জানা হয়নি কখনো। সে কিসের অপরাধী এই জীবন পেয়েছে তাও অজানা। তার কোথাও কে নেই। মূলত এই শিশু জোয়ান একটি নারীর ভার বইতে তার এই জীবন থাকা। অবশ্য বেঁচে থাকার কোনো নিশ্চিন্ততাও নেই। অবরুদ্ধ নিষেধ কখনো ফুরাবে না, কেবল চক্রাকারে ঘুরে ফিরবে, বিন্দুতে স্থির হবে। এই শহরে রোজ চলে ঘটা অবরুদ্ধ নিষেধের খেলা। রূপকথা মেহজাবিনের সাথে বেশ কিছু মাস ছিল। তার শরীরে সে সকল ক্ষতের দাগ পলাশের বদৌলতে ছিল। তা ঢেকে গিয়েছিল কারাগারে অযোচিত উন্মাদ অত্যাচারে। ইনফেকশনের প্রভাবে ক্ষত হয়ে পুঁজ ও রক্ত পড়ার ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল। তাই মেহজাবিন নিজ হাতে পরিষ্কার করে ড্রেসিং করে দিতে দিতে এসব গল্প তাকে শুনিয়েছে, যা রূপকথার আন্দাজের চেয়ে বেশি কিছু ছিল। জয়ামিনের রেখে যাওয়া টাকাগুলো মেহজাবিন তাকে দিয়েছিল চিকিৎসার জন্য। সে গ্রহ করেনি। তার নামে যথেষ্ট অর্থ আছে। তাছাড়া শিক্ষাগতভাবে বিদেশি ডিগ্রিপ্রাপ্ত রূপকথা আজ আজর পথের পাগলি অথবা কুষ্ঠরোগের আক্রান্ত। মাংস রক্ত খসে পড়া কুকুরের চেয়েও তুচ্ছ জীবন। একটি ছোট ফ্ল্যাট ভাড়া করে থাকছে। মেহজাবিন তাকে ছাড়তে চায়নি। ভয় ছিল সে আত্মহত্যা করবে। মেহজাবিন বোকা। মেহজাবিন কোনো ধারণা নেই। তার সরল শীলতা নিঃশব্দে তার শরীরে আজও ব্যথা অনুভূত হয়। ঘরের কোণে পড়ে থাকা আসবাবের মতো বই কি। একটি অসুস্থ পরিবারের থেকে উঠে আসা অসুস্থ শরীর ও মনের অধিকারী কিনা সে। তার বাপের বিশাল বড় বাড়ি, শিলগাড়া মারা পলাশের আরও বাড়ি আছে, যা পুলিশের অনাসক্ত, কিন্তু সে যায়নি। সে একটি নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে দেওয়ালের সাথে বিশাল হেলান দিয়ে বসে পুরনো দিনে স্মরণ করে হাসতে চায়। তার একটা শখ আছে, শরীরের ক্ষতগুলোকে পছন্দের অবস্থা। সে শুনেছে মানুষের মাংস পচলে তাকে পোকা হয়। এটা কখনো দেখেনি সে। তার শখ হলো তার শরীরে ক্ষতগুলো ঠিক মতো পচে উঠলে সেখানে পোকা হোক। সেই পোকাদের কাছে সে বর্ণনা করবে শরীরের ব্যথা ও সুস্থ জীবনের তৃষ্ণা কেমন হয়। তার মস্তিষ্ক খুব বেশি অনিয়ন্ত্রিত হয়ে যেতে লাগলো। দৌড়ে অন্তুর কাছে যেতে চায়। তার মস্তিষ্ক খুব বেশি অনিয়ন্ত্রিত হতে গেলে সে ছুটে চলে যায় অন্তিকের কাছে। অন্তিকের মেয়ের সাথে খেলে। ওই তো সেদিন তার মতো সেও নারী, জরায়ু আছে, গর্ভধারণ ক্ষমতা আছে, তারও বিয়ে হয়েছিল। হতেই পারতো তার এমন একটা সন্তান। পরক্ষণে নিজের ভাবনায় হেসেছে সে। সবার কেন সব ধরনের আকাঙ্ক্ষা থাকবেই বা কেন? মেহজাবিন ভয় সে যখন তখন আত্মহত্যা করতে পারে, কিন্তু সে কখনো আত্মহত্যা করবে না। সে বেঁচে থাকতে চায়, দেখতে চায় এই দুনিয়াটা আরও কেমন হতে পারে, ব্যাখ্যা তাকে ব্যথা দিতে পারে কি না। সেক্ষেত্রে তার চেয়ে শক্তিশালী আর কে আছে? এমন শক্তিশালী নারী, সে মরবে কেন? সে বাঁচতে চায়। এই তো সেবার পলাশের ফাঁসি হলো না, তাকে কারা যেন বাঁচিয়ে নিল। বাঁচিয়ে নেবার বদলে পরাগের কাছে তার ক্রাসের ব্যক্তিত্ব কেনা হলো। সে কারাগার থেকে বেরিয়ে আবার ফিরল ক্রাসে। কিন্তু এবার সেই ক্রাসের সাম্রাজ্য তার অবৈধ পাপ ও পলাশের নয়। এবার অন্যের জন্য সে কেবল কাজী। পরাগ রূপকথার সাথে জোর করে থাকে। রূপকথা ফ্ল্যাটেই থাকে। রূপকথা যুদ্ধ ঘোষণা করেছিল না থাকতে দেওয়া নিয়ে। পরাগ গ্রহ করেনি, করার কথাও নাই। রূপকথা পরাগ ছাড়া এবং পরাগের রূপকথা ছাড়া কেউ নেই, কোথাও কেউ নেই। একে বাপের সন্তান হিসেবে চিরকাল রূপকথা পরাগের বোন। রূপকথা বলেই পরাগ রূপকথাকে একা ছেড়ে দেবে নাকি? কোর্টে আসা যাওয়ার পথে
বেশ কয়েকবার তার সাক্ষাৎ হয়েছিল মেহজাবিনের সাথে। কথা হয়নি, কেবল চোখাচোখি হয়েছে, দেখেছে। সে জীবনে ঝড়ে ক্ষতবিক্ষত হয়ে তবু নীরের গন্তব্যে পৌঁছে যাওয়া অ্যাডভোকেট নারীটিকে। কয়েকদিন পর নাকি হামচার কেস আবার রিওপেন করার কাজ হবে। অ্যাডভোকেট সাহেবের পরাগ সাহায্য করবে বলে ঠিক করেছে, নৈতিক উপায়ে না হোক অর্থনৈতিক উপায়ে। হামচার কেস আবার রিওপেন করাটা নেহাত কাজ সহজ নয়, প্রাণের ঝুঁকিসহ অসীম হয়রানির পথ। তবু এই কাজে হাত দিয়ে সে বদ্ধপরিকর, এবং সেই দিনই 2 দিন আগে মেহজাবিনের দরজায় এলো কেউ। এরপর মাগরিবের নামাজ শেষ করেছে সবে, গোধূলি লগ্ন যাকে বলে। মার্জিয়া দরজা খুলে একটি নারীকে পেল, চিনতে পারল না। সে দেখেনি কখনো। ভেতরে ঢোকার তাড়া নেই মহিলাটির। নারীটি মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তুমি সেই নাও যার কাছে আমি এসেছি? মার্জিয়া ডাকে, অন্তু। মেহজাবিন দরজার কাছে যায়। নারীটি আপাতমস্তক তাকে দেখে। একটি সাদাটে নীল শাড়ি পরা, চোখ দুটো কি ভীষণ গম্ভীর গম্ভীর, তার ব্যথাস্তিক্ত। মুখের গঠন দেখলে বলতে মন চায়, বড় যত্ন সাজানো সুশ্রী চেহারাখানা। একবার তাকালে আবার তাকিয়ে থাকার ইচ্ছে জাগা চেহারা থাকে। কিছু তেমন চেহারা মেহজাবিনের। ঘাড়ের কাছে হালকা কোকড়ানো চুল পেঁচানো একটি খোপা। মেহজাবিনও ছিল না নারীটিকে, কখনো দেখেনি। নাইটির মুখ স্মিত হাসি, চোখ দুটো তাকিয়ে দেখছে অপলক। বয়স কত হবে? 40-এর বেশি। আপুরনে পরে শাড়ি রয়েছে, আটপোড়োভাবে শাড়ি পরে রয়েছে, তার উপর একখানা কাতান ওড়না জড়ানো, মাথা মুখ আবৃত তাতে। মেহজাবিনকে দেখে মুখ ভরে রাখা ওড়নার প্রান্ত ছেড়ে দেওয়ায় মেহজাবিন দেখতে পায় এক অনন্য চেহারা নারী। একটু সামান্য সাজগোছে শৌখিন বোধ হয়, চোখের কাজল, ঠোঁটে সামান্য লিপস্টিক। তাই বলে মেহজাবিনকে দেখা শেষ হলে নাইটির মৃদুস্বরে জিজ্ঞাসা করে, তুই তাহলে জয়ামিরের বউ? মেহজাবিন হ্যাঁ না কিছুই বলে না। সে বুঝতে চায় নাইটিকে কেন এসেছে তার কাছে। পর্বটা এখানে শেষ হয়ে আছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পর্বটিতে আমার হয়তো অনেক জায়গায় ভুল গেছে, তাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আসবো কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত।